একটা টিভি সিরিয়ালের কাল্পনিক চরিত্ররা কি কখনো বাস্তব জীবনের ট্র্যাজেডির অংশ হয়ে উঠতে পারে? আজকে আমরা ঠিক এমনই একটা অদ্ভুত সুন্দর আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের গভীরে যাব, যেখানে বাংলাদেশের একটা জনপ্রিয় নাটক আর তার চরিত্ররা মানুষের মনে এমনভাবে ছাপ রেখে গেছে যা আজও অমলিন। ২০২৪ সালের জুন মাস, হঠাৎ করেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যেন ছেয়ে গেল এই একটা লাইনে। হাজার হাজার মানুষ তাদের দুঃখ, তাদের স্মৃতি সবকিছু প্রকাশ করতে থাকল এই কথাটি লিখে। চলুন জেনে নেওয়া যাক কী ছিল এই একটা লাইনের পেছনের আবেগটা। আর এই আবেগের পেছনে ছিল একটা হার্ট ব্রেকিং সত্যি। অভিনেত্রী রিস্তা লাবণী সীমানার অকাল মৃত্যু। মাত্র ৩৯ বছর বয়সে তিনি মারা যান। ইনিই সেই অভিনেত্রী যিনি সাকিন সারেসুরি নাটকে কাকলি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। তার এই চলে যাওয়াটা একটা কাল্পনিক চরিত্রকে বাস্তব জীবনের শোকের সাথে মিলিয়ে দিল। কিন্তু প্রশ্নটা হলো, ২০০৯ সালের একটা কাল্পনিক প্রেমের গল্প এতগুলো বছর পরেও কেন সবার মনে এমনভাবে দাগ কাটল? এই রহস্যটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে। ফিরে যেতে হবে সেই নাটকের গল্পে, পরিচিত হতে হবে এর পেছনের কারিগরদের সাথে, আর খুঁজে বের করতে হবে দর্শকদের সাথে এর এই অদ্ভুত সম্পর্কের কারণটা। চলুন তাহলে প্রথমে ঢুমারা যাক সাকিন সারিসুরি সেই অদ্ভুত দুনিয়াটায়, যেখানে চোর, সম্প্রীতি আর হার্টব্রেক মিলেমিশে একাকার। সাকিন সারিসুরি কি ছিল? ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত চলা ১০২ পর্বের একটা টিভি সিরিয়াল। কিন্তু না, শুধু একটা টিভি সিরিয়াল বললে আসলে কিছুই বলা হয় না। এটা হয়ে উঠেছিল একটা কালচারাল ফেনোমেনন। সাকিন সারিসুরির জগৎটা ছিল একেবারেই অন্যরকম। একবার ভাবুন তো, এমন একটা গ্রামের কথা যেখানে প্রায় সবাইই চোর। কিন্তু তার চেয়েও অবাক করা ব্যাপার কি জানেন? ওই চোরদের গ্রামে কিন্তু মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব ধর্মের মানুষ থাকত একদম মিলেমিশে, অসাধারণ এক সম্প্রীতির বাঁধনে। গল্পের মূলে ছিল একটা স্বর্ণমুদ্রার ঘটি নিয়ে দ্বন্দ্ব, আর তার পাশাপাশি ছিল এক তরুণ চোরের সাথে গ্রামের সবচেয়ে প্রভাবশালী গডফাদারের মেয়ের প্রেম কাহিনী। আর এই অবিশ্বাস্য গল্পটাকে পর্দায় যারা জীবন্ত করে তুলেছিলেন তারা ছিলেন বাংলাদেশের অভিনয়ের রথী মহারথী। সবার মন জয় করে নেওয়া চোর রুইতন চরিত্রে ছিলেন মোশাররফ করিম। তার প্রেমিকা কাকুলির ভূমিকায় ছিলেন রিস্তা লাবণী সীমানা। এছাড়াও ছিলেন চঞ্চল চৌধুরীর অবিস্মরণীয় জাপান ডাক্তার, আর মামুনুর রশিদের সেই দাপুটে ভিলেন মণ্ডল। কিন্তু নাটকের শেষটা ছিল ভীষণ ট্র্যাজিক। গল্পের যে হিরো, সবার প্রিয় রুইতন, তাকেই কিনা ভিলেন মণ্ডল গুলি করে মেরে ফেলে। এই দৃশ্যটা দর্শকদের মন ভেঙে দিয়েছিল, যা তাদের মনে গেঁথে যায় বছরের পর বছর। একটা সফল গল্পের পেছনে তো তার কারিগররা থাকেন, তাই না? চলুন এবার তাদের সাথে পরিচিত হওয়া যাক, যারা এই জাদুর জগৎটা তৈরি করেছিলেন। একদিকে ছিলেন পরিচালক সালাউদ্দিন লাভলু, যিনি তার অসাধারণ ভিজুয়াল স্টোরি টেলিং দিয়ে গ্রামটাকে জীবন্ত করে তুলেছিলেন। তার কাজের একটা বড় অংশ জুড়েই থাকত সামাজিক সম্প্রীতির বার্তা। আর অন্যদিকে ছিলেন নাট্যকার বৃন্দাবন দাস, যার শক্তিশালী কলম থেকে জন্ম নিয়েছিল এই অসাধারণ চরিত্রগুলো আর তাদের ভেতরের দ্বন্দ্ব। এখন প্রশ্ন হল, পরিচালকের নিজের কাছে এই নাটকটা কতটা স্পেশাল ছিল? সালাউদ্দিন লাভলু নিজেই একবার তার সেরা কাজগুলোর একটা র্যাঙ্কিং করেছিলেন। আর দেখুন, রঙের মানুষ বা ভবের হাটের মতো কালজয়ী সব নাটকের পরেও সাকিন সারিসুরি কিন্তু ঠিকই তার টপ 3-তে জায়গা করে নিয়েছে। লাভলুর কাজের মূল দর্শনটা কি ছিল? তিনি একবার বলেছিলেন, এই ধারাবাহিকটার একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল একটা বহুধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যেকার সংহতি। আমরা প্রায়ই দেখি বিভেদ তৈরির জন্য ধর্মকে নির্লজ্জভাবে ব্যবহার করা হয়। এই সমস্যাটার সমাধান হওয়া দরকার। তার এই ভাবনাটাই নাটকের প্রাণ ছিল। আর নাট্যকার বৃন্দাবন দাসের জীবনের গল্পটাও কিন্তু কোনো নাটকের চেয়ে কম আকর্ষণীয় না। ভাবা যায় ১৯৮১ সালে তিনি ঢাকায় এসেছিলেন একজন পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু জীবন তাকে নিয়ে গেল অভিনয়ের মঞ্চে। আর সেখান থেকেই তিনি হয়ে উঠলেন বাংলাদেশের অন্যতম সেরা একজন নাট্যকার, যার ঝুলিতে আছে প্রায় ২০০-র কাছাকাছি নাটক। পর্দার এই কাল্পনিক গ্রামের কিন্তু একটা বাস্তব চেহারাও আছে, যেটা হয়তো অনেকেই জানেন না। চলুন এবার সেই গল্পটা শোনা যাক, কিভাবে একটা সাধারণ গ্রাম হয়ে উঠল একটা জীবন্ত ফিল্ম সেট। স্ক্রিনে আমরা যেই সাকিন সারিসুরি গ্রামটা দেখি, সেটা আসলে শুটিং করা হয়েছিল বাস্তবের একটা গ্রামে। আমাদের রাজধানী ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, মাত্র ২১ কিলোমিটার দূরে গাজীপুরের ভাদুর নামের একটা গ্রামে। আর এই গ্রামটা কিন্তু একদিনে শুটিং ভিলেজ হয়ে ওঠেনি, এর পেছনেও একটা গল্প আছে। ১৯৯৭ সালে পরিচালক আমজাদ হোসেন প্রথম এই গ্রামটাকে খুঁজে বের করেন। কিন্তু গ্রামটা সবার কাছে পরিচিতি পায় সালাউদ্দিন লাভলুর নাটক, বিশেষ করে সাকিন সারিসুরির পর। আর তারপর থেকে শুরু হয় এর বাণিজ্যিকীকরণ। গ্রামবাসীরা তাদের বাড়ি, এমনকি নিজেদেরকেও এক্সট্রা হিসেবে ভাড়া দিতে শুরু করে। আজ ভাদুন একটা জমজমাট প্রোডাকশন হাব।
বাণিজ্যিকীকরণের মাত্রাটা এতটাই বেড়েছিল যে ২০২২ সালের একটা রিপোর্ট বলছে শুটিংয়ের জন্য দৈনিক মাত্র ৫০০ টাকায় নাকি বউ হিসেবে অভিনয় করার জন্য এক্সট্রা পাওয়া যেত। ভাবা যায়? তো আমরা নাটকের জগৎ, এর কারিগর আর এর বাস্তব লোকেশন সবই দেখলাম। এবার চলুন সবগুলো সুতোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে শিল্প আর জীবন মিলেমিশে একাকার হয়ে গেল। আর এখানেই গল্পটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। ২০০৯ নাটকের পর্দায় মারা গিয়েছিল নায়ক রুইতন, আর ঠিক ১৫ বছর পর তার ভালোবাসার মানুষ কাকলি অর্থাৎ অভিনেত্রী সীমানা বাস্তবে চলে গেলেন। এই ঘটনাটা নাটকের লেখক বৃন্দাবন দাসের মনে যে কি পরিমাণ কষ্ট দিয়েছিল তা তার কথাতেই স্পষ্ট। তিনি লিখেছিলেন, আমার কলমেই তো রুইতনের মৃত্যু হয়, আর এখন সীমানার মৃত্যু কাকলিকে নিয়ে যাচ্ছে রুইতনের কাছে। একজন লেখকের কাছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। পরিচালক সালাউদ্দিন লাভলুও সীমানার অভিনয় আর তার স্মৃতিকে স্মরণ করে বলেন, যখন ক্যামেরা ওপেন হল সীমানার অভিনয় সবাই অবাক হয়ে গিয়েছিলাম। সে তার কাজের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবে। আসলে কিছু রিলেটেবল চরিত্র, সামাজিক সম্প্রীতির একটা জরুরি বার্তা আর একটা হৃদয় ছুঁয়ে যাওয়া ক্লাইম্যাক্স, এই সব কিছু মিলেই সাকিন সারিসুরি আর তার চরিত্রগুলো দর্শকদের সাথে এমন এক বন্ধন তৈরি করেছিল যা একটা সাধারণ টিভি শোকে বাংলাদেশের কালচারাল মেমোরির একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। শেষ পর্যন্ত সাকিন সারিসুরির এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা যে গল্পগুলোকে এত ভালোবাসি, সেই গল্পগুলো কিভাবে ধীরে ধীরে আমাদের নিজেদের পরিচয়েরই একটা অংশ হয়ে ওঠে।